আর্জেন্টিনা উঠে গেছে ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালে। শেষ দিনে কলম্বিয়ার বিদায় হয়েছে, আর্জেন্টিনা পাচ্ছে সুইজারল্যান্ডকে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কিন্তু আর্জেন্টিনা যেভাবে পরের রাউন্ডে উঠলো, তার আগে নাটক জমালো, আমরা সেটা দিয়ে শুরু করতে চাই আজকের ব্র্যাক ব্যাংক প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ। এবং শুরুতেই সম্ভবত আমাদের কথা বলা প্রয়োজন আর্জেন্টিনার এই যাওয়া নিয়ে। আর্জেন্টিনা গেল কি করে, অনেক কথাবার্তা চলছে, প্রচুর আলোচনা, কিন্তু আসলে এই যে অভিযোগগুলো শোনা যাচ্ছে সেটা ওই অর্থে এখান থেকে আমাদের কাছে মনে হচ্ছে না যে মিশর বাদে আর বাকি কারো কাছ থেকে ওইভাবে আসছে। মোহাম্মদ জাকি তিনি কথা বললেন, হোসেম হাসান তিনি কথা বললেন, সবাই আসলে যে জিনিসটা বলেছেন ইজিপ্ট নাকি অবিচারের শিকার হয়েছে। ইজিপ্ট রেফারির একদম হচ্ছে আপনার পক্ষপাত, মানে বিপক্ষে তারা সেই জিনিসগুলো আসলে বলেছে, পক্ষপাতের শিকার হয়েছিল তারা। তো সব মিলিয়ে আসলে ওটার পেছনে তো রিজন আছে। অলরেডি হচ্ছে টি স্পোর্টসে মনে হয় আমাদের বাংলাদেশের ফিফা রেফারি সাইমন হাসানের একটা পুরো ইন ডিটেলস বর্ণনাও রয়েছে ওই সিচুয়েশনে কি হয়েছিল। আলটিমেটলি কি আসলে যেই দুইটা সিচুয়েশন নিয়ে এই ম্যাচে কথা হচ্ছে, আর্জেন্টিনার জয় ছাপিয়ে আসলে পুরো বাংলাদেশে মনে হয় আলোচনা ওই দুইটা ইনসিডেন্ট নিয়ে। আমার মনে হয় অনেক কিছু নিয়ে আলোচনার ভিতরে এটা বাংলাদেশে এখন এই মুহূর্তে ডমিনেট হ্যাঁ। করছে। এবং এই সিদ্ধান্ত তিনটা, মানে ঠিক আছে, এই সিদ্ধান্তগুলো নিয়ে অনেকের মনে অনেক দুঃখ থাকতে পারে, কষ্ট থাকতে পারে। বিশেষ করে আপনি ইজিপ্টের কথা চিন্তা করেন, যে এই রকম মানের ফুটবল খেলে, এই রকম ভাবে লড়াই করে যে ম্যাচে তারা জিতে যাচ্ছিল, সেখান থেকে তাদের হেরে যাওয়া, মানে কেন এরপরে তো 2-0 গোলের হ্যাঁ, lead। 2-0 গোলের লিড থেকে পিছিয়ে পড়া আবার ওই ম্যাচে, মানে তাদের এরপরে আসলে সবকিছু অবিশ্বাসের মতো লাগার কথা, এবং তারা আসলে ওই অবিশ্বাসের ভেতরেই আছে। যেমন তাদের কোচ কথা বলছেন, তাদের ফুটবলাররা কথা বলছেন, ইজিপ্টের এই বিদায়ের প্রতি আমরা সহানুভূতিশীল, আমি স্পেশালি। কিন্তু আমরা যদি একটু মানে ব্যাপারগুলোকে অন্যভাবেও দেখার চেষ্টা করি, যে রেফারির যে তিনটা ডিসিশন নিয়ে আসলে এত বেশি আলোচনা, মানে আমরা প্রথম থেকে আসি। আর্জেন্টিনা ফার্স্টে একটা পেনাল্টি কিক পেয়েছে, আপনার কাছে সেটা পেনাল্টি কিক মনে হয়েছে? হ্যাঁ, সেটা আমার কাছে পেনাল্টি কিক মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? তালিয়াফিকোকে যখন আলটিমেটলি পেনাল্টি এরিয়ার ভেতরেই তালিয়াফিকোর উপর আসলে সেই চার্জটা ছিল। আমার কাছে মনে হয়েছে যে বল পান নাই, ডিফেন্ডার পেয়েছেন পা, এবং এটাতে আমি যতটুকু ফুটবল বুঝি আমি সারা জীবন পেনাল্টি দিতেই রেখেছি। আমি ধরলাম ঠিক আছে ওখানে পেনাল্টি। এবার আসি আমরা দ্বিতীয় ইনসিডেন্ট, মেজর ইনসিডেন্ট, যেখানে ইজিপ্ট একটা গোল করছে, জাকি বা জিকো যাই বলেন না কেন, তিনি গোল করেছেন, এবং গোল করার পরে রেফারি সেটা ভিএআর এ নিয়ে গেলেন। ভিএআর এর সিদ্ধান্ত মতে বাতিল হলো গোল, কারণ লিসান্দ্রো মার্তিনেজকে ঠিক অন্য মাথায়, অন্য প্রান্তে ফাউল করা হয়েছে এই অভিযোগে। ফাউল তো করা হয়েছে, একটা হচ্ছে তার স্টেপিং ফুটে পাড়া দেওয়া হয়েছে, একটা জার্সি টানা হয়েছে, সেটা একটা, দুইটা ব্যাপার। ফাউল তো পরিষ্কার ফাউল নাকি? এবং ওখানে কিন্তু আরেকটা জিনিস, তখন কিন্তু বল পায়েছে, মানে লিসান্দ্রো যখন মার্টিনেজের। যখন হচ্ছে ওই ইনসিডেন্টটা হয়েছে তখন কিন্তু লিসান্ড্রোর পায়ে বল ছিল। হ্যাঁ। মানে এটা মনে করিয়ে দেওয়াটা জরুরি। দেখলাম, ঠিক আছে, ফাইন। কিন্তু এরপরে আর্জেন্টিনাকে নিয়ে আমি একটু এই আর্জেন্টিনা ডিফেন্ডিং নিয়ে প্রশ্ন দিচ্ছি, রেফারিং ডিসিশনে আসছে। মানে এরপরে ওই কাউন্টার অ্যাটাক ঠেকানোর জন্য আর্জেন্টিনা কয়েকটা সুযোগ পেয়েছে, তালিয়াফিকো জীবন দিয়ে দিয়েছেন, আটকাতে পারেন নাই। এরপরে মোহাম্মদ সালার ওই পাস অফ দ্য টুর্নামেন্ট হতে পারতো, এবং এইটা কাউন্টার অ্যাটাকে যে গোল, ক্লাসিক কাউন্টার অ্যাটাক গোল, এটা বিশ্বকাপের অন্যতম সেরা গোল হয়ে থাকতে পারতো। কিন্তু এরপরে সব কিছুতে জল ঢাললেন রেফারি গিয়ে, যখন ভিএআর এর ব্যাপারটা গেল। প্রশ্নটা হচ্ছে যেখানে, মানে ওইটা যে ফাউল, আমার মনে হয় এটা নিয়ে কারো তর্ক বিতর্ক নাই, ওটা ফাউল। মানে আমরা এই ব্যাপারে আগে একমত হই যে ওটা এক্স্যাক্টলি, যখন হচ্ছে যে আপনার বিল্ড আপটা হয়েছিল, বিল্ড আপের সময় ফাউলটা হয়েছে। আর ওই foul। এখনের যে নিয়ম সেটা ধর মূল রেফারি গোল দিয়ে দিয়েছেন, ভিআর অফিসিয়াল যারা রয়েছে, ভিআর রেফারি, তার কাছে তো ভাই পুরো মাঠের সব সিনারিও থাকে, তার কাছে ওইটা মনে হয়েছে যে ওই জায়গাতে একটা ফাউল হলো, তখন কিন্তু তিনি সেখানে ইন্টারফারেন্সটা করলেন। আমি বলি একদমই ঠিক। এবং যেটা হয়, যে কোনো পৃথিবীর যে কোনো গোল, শুদ্ধ গোল অশুদ্ধ গোল, সব গোল ভিএআর চেক করে, কারণ গোলের ভেতরে তখন তারা খুঁটিনাটি দেখে যে কিভাবে এই গোলটা হলো, সবকিছু ঠিকঠাক আছে কিনা। এবং গোলের বিল্ড আপে, মানে বলটা যখন নেওয়া হয়েছে আর্জেন্টিনার পা থেকে, সেখান থেকেই কয়েকটা পাসে ইজিপ্ট আক্রমণে চলে গেছে। ইজিপ্টের কপাল কতখানি খারাপ দেখেন, ইজিপ্টের যদি ওই সময় বল একবার আর্জেন্টিনার পায়ে দিয়ে আবার দিত, তাহলে এইখানে গোল বাতিল আসলে হতো না। মানে ফেজ অফ প্লে বলে একটা কথা আছে, যে বিল্ড আপের কোন জায়গা থেকে আপনি ধরবেন, এই ব্যাপারটা আবার সাবজেক্টিভ। মানে আমি যদি এইভাবে ধরে নিই যে আপনি প্রায় 100 গজ কভার করেছেন, আর্জেন্টিনা তো চাইলে ওই আক্রমণ ঠেকাতে পারতো, একেবারে
এইটা কি আসলে হলফ করে কেউ বলতে পারবেন? আমি জানি না যে একদম ওইখান থেকেই বল নিয়ে আক্রমণে গিয়ে যে বলতেছে, না। আমার মনে হয় এরপরে অনেক ঘটনা প্রভাব আছে, অনেক সিকোয়েন্স আছে, এই ব্যাপারটা সাবজেক্টিভ। কিন্তু ভিআর যখন আপনাকে ইন্টারভিন করে, ভিআর যখন আপনাকে বলে যে না এই গোলের বিল্ড আপে আই সি দিস ইনসিডেন্ট, এটা হইছে, এখন তুমি সিদ্ধান্ত নাও মাঠের পাশে গিয়ে যে তুমি আসলে কি সিদ্ধান্ত নিবা। এবং ভিআর এর কথা রেফারি, মাঠের রেফারি শুনতেও পারেন, নাও শুনতে পারেন। এই ফ্রেঞ্চ রেফারি লেতেক্সিয়ারকে নিয়ে অনেক রকম প্রশ্ন ছিল আর্জেন্টিনার দিক থেকে ম্যাচ শুরুর আগে থেকেই। এইটা রেফারির উপর একটা আলাদা চাপ প্রয়োগ করেছে কিনা আমি জানি না, কিন্তু সাধারণত আমরা তো প্রায় সময় দেখি রিয়াল মাদ্রিদ ম্যাচের আগে তাদের মানে রেফারি নিয়ে অনেক প্রশ্ন থাকে, এবং তারা ভিডিও তো বানায়। বার্সেলোনার থাকে, মানে এইটা রেফারিদের উপর একটা চাপ প্রয়োগ করে, এইটা সব সময় থাকে। এইটাই আর্জেন্টিনা আসলে ম্যাচের আগে করেছে কিনা এটা আমরা জানি না, এটা তাদের একটা ওয়ে অফ ডিপ্লোম্যাসি কিনা আমি এটাও জানি না, সেগুলো আলাদা আলোচনা। কিন্তু ওই যে গোলটা বাতিল হয়েছে ওটা ফাউলের জন্য যদি বাতিল হয়ে থাকে ঠিক আছে, ইটস ফাইন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওই ফেজ অফ প্লেটা কোথা থেকে আমি কাউন্ট করবো, আমি এটাকে আরো পরে থেকে কাউন্ট করতে পারতাম কিনা, এইটা রেফারির দিক থেকে সাবজেক্টিভ। যদিও আমাদের টি স্পোর্টসের যে লিগ থেকে না দেখেন, এই জায়গায় তো হচ্ছে কি যে আপনার বলটা তো হচ্ছে আর্জেন্টিনার কাছে কেড়ে নিল, তাই না? সেখান কেড়ে থেকেই নেওয়া হলো। আক্রমণ শুরু, সেখান থেকেই হলো, তাহলে বিল্ড আপটা শুরুটা তো আপনার ওখান থেকেই হলো। হ্যাঁ, কিন্তু সেটা ওই পয়েন্ট অফ কন্টাক্ট তো ওটাই কিন্তু ওটাই ছিল। পয়েন্ট অফ কন্ট্যাক্ট, আই ডু এগ্রি অন দ্যাট। কিন্তু আমার কথা হচ্ছে যে সেটা কতখানি ডিস্টেন্স, হ্যাঁ, মানে এত এরপর এত কিন্তু দূরে। আপনার মানে মোহাম্মদ সালাহ কিন্তু অলমোস্ট হচ্ছে কি একটা মানে আমি কি হাফ কিলোমিটারের হ্যাঁ, মতো রাস্তা অলমোস্ট তিনি পার করে ফেলেছেন। হাফ কিলোমিটার মানে বললাম হ্যাঁ, মানে আসলে তাহলে কত দূর পর্যন্ত আমি ফাউল ধরবো? আমার প্রশ্ন হচ্ছে সেইটা, যে আমি এরপরে তো খেলায় কত কিছু ঘটে গেছে, ওই গোলের বিল্ড আপে কত কিছু ঘটেছে, খুব দ্রুত গোল হয়েছে, কিন্তু এখানে তো অনেকগুলো ধাপ পার হয়ে যে কি ওখানে যেতে হয়েছে। আমি কি এটা হল করে বলতে পারবো যে না ওইটার কারণেই আমি গোলটা পেয়েছি? বলতে পারবো, আই নো এটা খুবই মানে হার্শ আপনি যদি ইজিপ্টের দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন, কিন্তু রেফারি আবার যদি আপনাকে বলে যে না এইখানে আমার ভিআর ইন্টারভিন করেছে এবং এইটা হচ্ছে ফাউল, এখান থেকেই বিল্ড আপের সূচনা হয়েছে, তাহলে এই নিয়মের রেফারিকে মানে এটা যদি একটা ব্যাখ্যা যদি দাঁড়ায়, নিয়ম মেনে যদি আসলে ব্যাখ্যাটা চোখের সামনে ফুটে ওঠে, তখন আলটিমেটলি হচ্ছে কি এটা বলতে হবে যে রেফারির ডিসিশন রাইট। যেমন ঘুরে ফিরে আপনার দিন শেষে তাহলে ওইটাই কিন্তু আসছে। আর্জেন্টিনার ক্ষেত্রে কেন এমনটা হয়নি? এবারের বিশ্বকাপে তো সেম জিনিস আমরা দেখলাম। করেছে, এইখানেই সমস্যাটা, মানে ওই দিন ইনকনসিস্টেন্সি। ভিআরটা আসলে কোথায় ছিল? ওই দিন ভিআর কেন ইন্টারফেয়ার করে? এই কারণে আমার মনে হয় এত আওয়াজ, এবং এই কারণেই আমার মনে হয় অসন্তোষের পরিমাণ এত বেশি। তবে আমরা হয়। কিন্তু ওই ম্যাচের পরেও আলটিমেটলি আমরা বলেছিলাম যে ওইখানে আর্জেন্টিনা বেঁচে গেছে, ওই বিল্ড আপের সময় একটা ফাউল হয়েছিল, বাট আলটিমেটলি ওটা গ্র্যান্ড ওইটা করা হয় নাই। গ্র্যান্ড করা হয়নি, কিন্তু ওইটা একদম পরিষ্কার ফাউল ছিল, যেই ফাউল থেকে পরে গিয়ে মেসি গোল করেছেন। লিওনেল মেসি একটা রেড কার্ড দেখতে পারতেন প্রথম ম্যাচে আলজেরিয়ার সঙ্গে, ওইটাও আমার কাছে মনে হচ্ছে পরিষ্কার রেড কার্ড। এখন মানে ওগুলো দেওয়া হয় নাই, কিন্তু এটা আবার দেওয়া হয়েছে। ব্যাপারটা হয়েছে যে আর্জেন্টিনার পক্ষেই তো, মানে আলটিমেটলি ব্যাপারটা এরকম হয়েছে যে মানে ওগুলো সবকিছু কিন্তু আর্জেন্টিনার পক্ষে। ওগুলো তার পক্ষে গেছে। এটাও তো আর্জেন্টিনার ওই পক্ষে রায়গুলো, এই রায়গুলো তো মানে আমার মানে আমার এটা দৃষ্টিতে- আর্জেন্টিনার পক্ষে গেছে কিন্তু দিন শেষে, কারণ হচ্ছে বিপক্ষে গেলে তো আপনার গোলটাই আর্জেন্টিনার হয়ে যেত। না ধরেন এখানে কি পক্ষ বিপক্ষ আছে? দিন শেষে তো ধরেন ধরেন হচ্ছে ল যে- হ্যাঁ, ল অনুযায়ী আর্জেন্টিনা এটা পায়, এটা তো পক্ষ বিপক্ষ, ধরেন এটা বলতে পারি আমরা ইজিপ্টের বিপক্ষে গ্যাপ, কিন্তু ব্যাপারটা তো এরকম যে ল অনুযায়ী আর্জেন্টিনার আজকের ম্যাচে যে দুইটা ডিসিশন আমরা এখন বলতে গেলাম, এই দুটো ডিসিশনকে আপনি ভুল বলতে পারবেন না। না এটা কারেক্ট, মানে এই দুইটা ডিসিশনে ওই দুটো ভুল। মানে আর্জেন্টিনার ফেভারে, হ্যাঁ আর্জেন্টিনার সাইডে, আচ্ছা ঠিক আছে, ওয়াইজ আর্জেন্টিনার সাইডে। দ্যাটস অ্যানাদার ফিগার অফ স্পিচ, সেটা হইতে পারে গেল, কিন্তু আগের দুইটাকে আমরা ভুল বলছি, এবং আমি তো শুরু থেকেই বলছি, তারা অনেকে গাল মন্দ দেন, এখন আবার অনেকে এসে বলবে যে আর্জেন্টিনা ফ্যান, এর আগে অনেকে বলেছে যে না এ তো আর্জেন্টিনার ফ্যান না, এরা ব্রাজিলের ফ্যান। হ্যাঁ, মানে এটা আসলে হবে যে এখন আপনি আমার সাথে একমত না হলে, আপনার যদি আমাকে কোনো দলের অংশ মনে হয়, সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, আর সবাই আসলে সহমত হবেন এটা আশা করাও আসলে ঠিক না। দুনিয়ার সবকিছু নিয়ে দ্বিমত থাকতে পারে, মানে ফিল ফ্রি টু ডিসএগ্রি, এটা নিয়ে আমরা আলোচনা করতেই ভালোবাসি, কিন্তু আমরা মারামারি যেন না করি, আমরা যেন ওই নোংরামির পর্যায়ে না যাই। আচ্ছা গেল 2 নম্বর সিদ্ধান্ত, এবার আসে 3 নম্বর সিদ্ধান্ত। আচ্ছা আমি জানি না মানে মোহাম্মদ সালাহর ওটা কি ফাউল হয়, মানে আমি মোটামুটি অনেকদিন জীবনে মোটামুটি ফুটবল খেলা দেখার চেষ্টা করছি, কিন্তু এটা যদি এটাকে যদি যে বিল্ড আপ থেকে আর্জেন্টিনা পরে গোল পেয়েছে ওইটা যদি আপনি ফাউল কল করেন, তাহলে কি আসলে জিনিসটা দাঁড়ায়, মানে এটা কি হয়? আমি দেখলাম পড়েই গেলেন। আমার মনে হয় আসলে সেটা কেউ ফাউল বলাটা ঠিক হবে না। কেন ঠিক হবে না? হ্যাঁ, ওখানে হচ্ছে আপনার একটা কন্টাক্ট হয়েছে, ফাইন, বাট কন্টাক্টের এর আগে কিন্তু সালা পড়ে গেছে। হ্যাঁ, সালাহ উপরে যাওয়ার Control- negotiate করছে। কন্ট্রোল নাই তখন তার, সালার কাছে বলও নাই, বল কিন্তু ঘুরে গেছে তখন। ওই মোমেন্টটায় ওইটা হ্যাঁ পেনাল্টি এরিয়ার ভেতরে হয়েছে, সালা পড়েছে দেখেই যে সেটাকে আসলে পেনাল্টি দিতে হবে, এইটার সাথেও আমরা হয়তো বা একমত হতে পারি না, কারণ ল আসলে সেটাই। হ্যাঁ, মানে এটা নট এনাফ
কিন্তু আপনি আবার ইজিপ্টের দিক থেকে দেখলে আপনার কাছে ব্যাপারটা দুর্ভাগ্য মনে হবে। ইজিপ্টের জন্য ব্যাপারটা এইরকমই। 2-0 গোলের লিড পৃথিবীর সবচেয়ে কুৎসিত জিনিসগুলোর একটা। 2-0 গোলের লিড যখনই খাটো হয়ে যায়, যারা নিয়মিত বছর জুড়ে ফুটবল দেখেন তারা জানেন যে অপোনেন্ট টিম ওই সময় কত সময় আসলে ম্যাচে খেলে, তাই না? মানে 2-1 হচ্ছে যে আপনার ফুটবলের জন্য খুব একদিক থেকে ডেঞ্জারাস, যে দলটা লিডে থাকে তাদের জন্য। না আমি বলছি যে 2-1 যখন হয়ে যায় ওই মোমেন্টটা হচ্ছে, এবং প্রতিপক্ষ দল কিন্তু তখন আপনার ওই মোমেন্টটাকে কাজে momentum লাগায়, ঠিক সেই করা। জন্য বলা হয় ফুটবলে এই ধরনের 1 গোলের ডিফারেন্সটা এটা কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস। বলে হচ্ছে ফুটবলে মানে যে সেইটা হচ্ছে 2-0 গোলে এগিয়ে থাকাটা সবচেয়ে ডেঞ্জারাস কেন বলে? এই যে 1 গোল দিলে, একটা গোল দিলে ম্যাচে মানে এইটাই ধরেন হচ্ছে যে Momentum যখন ধরে নিলাম। যখন একটা গোল দিয়ে দেয় হ্যাঁ, তখন তো তখন থেকে ধরতে টিমটা পারে। আসলে পেয়ে যায়, তখন মানে তো 1 গোলের ডিফারেন্সে নেমে আসে। মোমেন্টটা আমরা ধরে ফেললাম, এই কারণে 2-0 থাকা অবস্থায় ম্যাচের কন্ট্রোলটা সবসময় রাখতে হয়। এখন ম্যাচের কন্ট্রোল কোথায় আসলে গিয়ে মিশর হারানো বা ইজিপ্ট হারানো, আমরা দুঃখিত যে দুটোই এদিক ওদিক করে বলছি, ইজিপ্ট আর মিশর। কন্ট্রোল হারানো লিওনেল মেসির একটা ক্রস থেকে, মানে মানে যিনি একটা ম্যাচ জুড়ে মানে কিছুতেই সুবিধা করে উঠতে পারছিলেন না, একটা পেনাল্টি অলরেডি মিস করছেন, একটা ক্রস তার কাছ থেকেই আসতে হলো যেখান থেকে কুদি রোমেরোর হেডারে গোল করতে হলো। কুত্তি রোমেরোর সেকেন্ড গোল, মানে এটাই না ফার্স্ট, মানে আগে তার তো থেকে এক্স্যাক্টলি, ওটা তো আসলে দিন শেষে আত্মঘাতী কাউন্ট করা হলো। তো এই জায়গাটা লিওনেল মেসির ওই সেটআপটা আসলে চমৎকার ছিল। তবে এখানে আর্জেন্টিনার ক্ষেত্রে কাজেও লেগেছে যখন আপনার ওই চেঞ্জগুলো লিওনেল স্কালোনি লাউতারোকেও হচ্ছে কি নামালেন। এই ম্যাচে আর্জেন্টিনার ওই লাস্ট 15 মিনিটসে লাউতারোকে আপনি হয়তোবা অ্যাসিস্টের হিসেবে একটা অ্যাসিস্ট পাবেন, বাট লাউতারোর ইম্প্যাক্টটা এই ম্যাচে অনেক ভাবে আলটিমেটলি কাজে দিয়েছে। লিওনেল মেসি তখন হচ্ছে আপনার কমপ্লিটলি রাইট সাইডে তিনি শিফট করে যেতে পেরেছেন, এবং সেখান থেকে কিন্তু ওই ক্রসটারও শুরু হলো, যেটাকে একটা ফাইনাল হেডারে কুতি রোমেরো বল জালে প্লেস করে দিলেন আর্জেন্টিনা। ওই যে গোলটা যখন পেলো তখনই মনে হচ্ছিল যে না, এই ম্যাচে এখনো হয়তো অনেক কিছু বাকি আছে। মানে আনবিলিভেবল লাস্টের 15টা মিনিটের একটা ফেস গেছে। দ্বিতীয় গোলেও লাউতারো মার্টিনেজের অবদান আছে। মানে কিভাবে, সেটা হচ্ছে লাউতারো মার্টিনেজ ওই 6 বক্সের এই পাশের কোণা থেকে বলটা এই পাশে পাঠিয়েছে, যদিও তার টার্গেট অন্যরকম ছিল। মন্তিয়াল পরে গিয়ে পাসটা মেসিকে দিয়েছেন, এরপরে মেসি চালিয়েছেন পায়ে। ওটা সহজ ছিল না, মানে মনে হয় সহজ কিন্তু ওটা সহজ ছিল না। টানা 9ম ম্যাচে বিশ্বকাপে লিওনেল মেসি গোল পেয়েছেন, এবং ওই গোলের পরে তো আসলে মানে প্রথম গোলটার পরে স্টেডিয়াম জেগে গেছে। আমরা যদি বলছিলাম যে হাইড্রেশন ব্রেক অনেক সময় পিছিয়ে থাকা দলকে বা ছোট দলকে সাহায্য করে, আজকে হেল্প করছে সেটা আর্জেন্টিনাকে। মানে সেকেন্ড হাইড্রেশন ব্রেকের পরে আর্জেন্টিনার ফিরে আসা শুরু। একটা গোল দেওয়ার পরে দ্বিতীয় গোলটা আর্জেন্টিনা যখন পেয়ে গেল, তখন আর্জেন্টিনা রিল্যাক্সড। প্রথম গোলটার পরে স্টেডিয়াম জেগে উঠেছে। এমনকি আজকে আর্জেন্টিনা এত আন্ডার পারফর্ম করেছে, এমনকি স্টেডিয়ামে আর্জেন্টিনার সমর্থকেরাও আন্ডার পারফর্ম করেছে। আমি আর আপনি মোটামুটি আর্জেন্টিনা সেই 2022 থেকে তো ম্যাচগুলো কভার করছি। আমার মনে হয় না আমি ওই সৌদি আরব ম্যাচের পরে এইরকম টিম আর্জেন্টিনা ফ্যানকে কোনো স্টেডিয়ামে দেখেছি। মানে এইটা তাদের কাছেও আসলে বিশ্বাসযোগ্য ছিল না। হ্যাঁ, 1 গোলে পিছিয়ে থাকা, আরে 2 সত্যি গোলে মনে পিছিয়ে থাকা, মানে কেমন যেন একটু খাপছাড়া আসলে মনে হচ্ছিল। বাট যখন ওই সেকেন্ড গোলটা হলো তখন চিরচেনা আর্জেন্টাইন Five minute পরে ফ্যানদেরকে especially। আমরা দেখি, তাদেরকে আসলে সেভাবেই আমরা দেখতে পেলাম। এবং দেখেন দিন শেষে এই ম্যাচটা কতটা ইম্পর্টেন্ট ছিল। ম্যাচটা যখন আর্জেন্টিনা শেষ করলো, আর্জেন্টিনা ফুল টিম যে এক লাইনে দাঁড়িয়ে সেই দর্শকদের সাথে কিন্তু আজকে তারা সেলিব্রেট করলো। আর্জেন্টিনা এক করেছে লাইনে। কেইপারদের সাথে। হ্যাঁ, এক লাইনে দাঁড়িয়ে হচ্ছে গিয়ে তারা সেলিব্রেট করছে। মানে কারণ ভাই দিন শেষে হচ্ছে গিয়ে আপনি 2টা ম্যাচ যেই স্টেজ থেকে এসে বেঁচেছেন, আনবিলিভেবল। প্রথমটা তো মনে হচ্ছিল যে কানের পাশ দিয়ে গুলি গেছে, আর এখনটা মনে হচ্ছে যে গুলি একবার বিদ্ধ হয়েছে আর্জেন্টিনা, তারপর সেই গুলি বের করে এনে তারা কোনো মতে বেঁচেছে। আমি জানি না আর্জেন্টিনা কিভাবে আসলে পরের রাউন্ডে উঠে গেল এত সব নাটক ফাটক জমিয়ে। কিন্তু আর্জেন্টিনার খেলার ভেতরে এখন যদি আমরা ঢুকি, এই যে খেলার বাইরের এত আলোচনার পর থেকে যেভাবে আর্জেন্টিনা আসলে এই ম্যাচ শুরু করেছে, তাতে আর্জেন্টিনা ওই শেষের 12-15 মিনিট বাদ দিলে আসলে এই ম্যাচে জেতা ডিজার্ভ করে না। এটা হচ্ছে আমার বক্তব্য। হ্যাঁ, মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ধরেন ফার্স্টে যে গোলটা আর্জেন্টিনা কনসিড করলো ইজিপ্টের কাছ থেকে, যেটা গোল করলেন ইয়াসির আতিয়ার একটা ক্রস থেকে, ওই গোলটা প্রিভেন্ট করা উচিত ছিল আর্জেন্টিনা পারে নাই। হ্যাঁ, আর্জেন্টিনা দাঁড়িয়ে গোল খেয়েছে, এবং আর্জেন্টিনার ডিফেন্স যে কত ভঙ্গুর এটা কি বোঝা গেছে, মানে এটা কি বোঝা যাচ্ছে আমি জানি না। ফার্স্ট গোলটার কথা যদি আপনি বলেন, সেখানে ক্লিয়ারলি হচ্ছে লিসান্ড্রোর একটা ভুল সেখানে আছে। ওর তো প্রপারলি আচ্ছা উনি কি করবেন আমার বলেন। আচ্ছা ধরেন আমার যে হাইট, আমার নিচে যদি টুল না দেন, তাহলে আমি তো আপনার এই যে ক্যামেরায় আমার তো অনেক ছোট দেখাবে। আপনার পজিশনটাও আসলে তখন ঠিকঠাক করতে হবে, আগে থেকে আপনার জাজ করতে হবে। এবং দেখেন 2022 বিশ্বকাপে আমরা মনে হয় এমিলিয়ানো মার্টিনেসে এরিয়ালে যতটুকু ক্লিয়ারেন্স দেখেছেন, আপনি এবার একটু খেয়াল করে দেখেন তো এমিলিয়ানো মার্টিনেসকে তার ওই গোল লাইনের বাইরে খুব বেশি সময়কে আপনি বেরোতে দেখেছেন। এই ধরনের ক্রসের সময় অন্য সময়গুলোতে কি হতো, আপনার এমিলিয়ানো কিন্তু আগে রিয়াক্ট করতো,
এমিলিয়ানো মার্টিনেজের রিয়াকশন টাইমটা হচ্ছে কি আপনার আগে থেকে কাউন্ট হতো। এইবার এই যে গ্রুপ স্টেজের 3টা এরপরের 2টা 5 ম্যাচ শেষে আসলে বলছি, সেই জায়গায় মনে হয় তার হচ্ছে একটু এই ক্রসিং জায়গাটায় তিনি একটু এখন slow আমার মনে হয় আছেন। দ্বিতীয় গোলেও আমরা এমিলিয়ানো মার্টিনেজকে কথা বলছি। লিসান্দ্রো মার্টিনেজকে নিয়ে খেললে এইটা আপনাকে ধরে নিতে হবে যে এরিয়ালে আপনার যে কোনো প্রতিপক্ষের স্ট্রাইকার হতে পারে, সেন্টার ব্যাক হতে পারে, তারা ওই অ্যাডভান্টেজটা পাবেন, কিচ্ছু করার নাই। এটা আসলে লিসান্দ্রো মার্টিনেজের দোষ দিয়েও যে খুব লাভ আছে তা না। ধরেন গ্যাব্রিয়েল মাগালেস তো অনেক লম্বা, তো এয়ারলিং হল্যান্ড তো ঠিকই তাকে বিট করে দিয়েছেন। এটা মানে নেচার, কিছু করার নেই। পরে তোলাং থেকে 4টা ওই পুলে গোল হয়। তারপরে আর্জেন্টিনা ম্যাচে ফেরার সুবর্ণ সুযোগ পেল। লিওনেল মেসি কি এবার কল করছেন পেনাল্টি থেকে গোল করবেন না? দেখেন ব্যাক টু ব্যাক 2টা পেনাল্টি লিওনেল মেসি মিস করবেন, এইটা মনে হয় হচ্ছে গিয়ে মানে কেউই এক্সপেক্ট করতে পারে না। এবং লিওনেল মেসি তো বলেছেন, ওই দিনেও বলেছিলেন, আজকেও বললেন যে এটা মানে তার একটা বাজে ইয়ে ছিল। বিশ্বকাপে কেউ কখনো এক আসলে 2টা পেনাল্টি মিস করেন? লিওনেল মেসির এত শত রেকর্ডের ভিতরে এটাও তার একটা রেকর্ড। এবং সবচেয়ে বেশি পেনাল্টি মিস করা ফুটবলার তো তিনি। এবার তিনি 2টা পেনাল্টি মিস করেছেন। আমাকে বলেন, এইটা যদি আর্জেন্টিনা না হয়ে অন্য কোনো দেশ হতো, হ্যাঁ, লিওনেল মেসিকে আর পেনাল্টি পাইলে নিতে পারতেন? মানে ব্রাজিলের অবস্থা দেখেন, ব্রাজিলের ব্রুনো গিমারেস কেন আসলে মিস করে এই ফিনিশিং। মেসি আসলে মানে আমি জানি না যে মেসি এর পরে যদি আর্জেন্টিনা পরের ম্যাচে স্পট কিক আর তাও লিওনেল মেসি মেসি মানে এটা বলে লাভ নাই, মেসি হয়তো নেবেন। যাই হোক, এইটা এই পাশে গেল। মেসি যখন মিস করলেন তারপরে তো আর্জেন্টিনা আরো বিমর্ষ। এরপরে শুরু হলো শোই বিয়ের শো। আর্জেন্টিনা একটা ফ্রি কিক পেয়েছিল, মানে একটা গোলকিপার কতখানি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন যে লিওনেল মেসি ফ্রি কিক নিচ্ছেন, ফ্রি কিকটা বার পোস্টে লাগছে, তিনি তার পুরো জাল কভার করেছেন, বার পোস্টে লাগবে জেনে তিনি ওই কাছাকাছি গিয়ে আবার চলে এসেছেন, হাত ছেড়ে দিয়েছেন যাতে কর্নার কিকে সেটা কনভার্ট না হয়। এত সতর্কভাবে শোই বিয়ের খেলছিলেন। তারও ভেতরে তিনি অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের ওই হেডারটা সেভ করলেন, যেটা হয়তো তার দিকে আসছিল। আপনি এক্সপেক্ট করবেন সেভ করবেন আপনার গোলকিপার, কিন্তু দেন এগেইন ইটস এ গ্রেট সেভ। ম্যাকালিস্টার, তারপর এনজো, লিওনেল মেসির ওই অ্যাটেম্পটা আর্জেন্টিনা কিন্তু চেষ্টা করেছে। আলভারেজের, হ্যাঁ, আলভারেজের সেই লাস্ট অ্যাটেম্পটা। তো সবকিছু মিলেই শোয়েবের কিন্তু হচ্ছে তার একটা সময় মনেই মানে তার চ্যাম্পিয়ন্স লিগ অর্থাৎ আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগে তার 9টা ম্যাচ ক্লিন শিট ছিল। খুব ইয়াং একজন ফুটবলার, যার বাবাকে বলা হয় হচ্ছে আপনার ইজিপ্টের সর্বকালের অন্যতম সেরা গোলকিপার। তিনিও হচ্ছে ওয়ার্ল্ড কাপ খেলেছেন ইজিপ্টের হয়ে, খুব ইয়াং গোলকিপার। বাট আজকের ম্যাচে তিনি যে পারফরমেন্সটা দেখেছেন, ইনফ্যাক্ট শুধু আজকের ম্যাচটা, আপনি বেলজিয়াম ম্যাচ দেখেন, নিউজিল্যান্ড ম্যাচ দেখেন, ইজিপ্ট যতগুলো ম্যাচ খেলেছে প্রতিটা ম্যাচে তার কাছ থেকে এরকম আলটিমেটলি পারফরমেন্স দেখা গেছে। ইনফ্যাক্ট অস্ট্রেলিয়ার সাথে লাস্ট ম্যাচটাও। তো ওই পর্যায়ে আপনার মনে হচ্ছিল যে মানে ইনফ্যাক্ট আমি শোয়েবকে নিয়ে একটু ঘাটাঘাটি শুরু করে দিয়েছিলাম, কারণ আজকে তাকে নিয়ে গল্প বলার অনেক কিছু হয়ে যাইতো। বাট দিন শেষে সেটা হয় না। দিন শেষে মানে আগের বিশ্বকাপে ইজিপ্টের গোলবাড়ি ছিলেন তারই কি ছেলে না, তার ছেলে আগে, ঠিক আছে, তার ছেলে। সবকিছু মিলে ওই জিনিসটা হচ্ছে তখন তার দিকেই কেন্দ্র করে তিনি নিয়ে আসতে চেয়েছিলেন, সেই অ্যাটেম্পটাও ছিল। বাট আর্জেন্টিনা যে গোলগুলো করেছে আপনি দেখেন, প্রতিটা গোলেও কিন্তু তিনি তার প্রপার একটা যাত্রা ছিল। কুতি রোমেরোর ওই হ্যাঁ, ওইটাও ঠেকিয়ে দিয়েছিলেন অলমোস্ট। লিওনেল মেসিটা তো আপনার পাওয়ারে তিনি বিট হয়ে গেছেন। হাতে লেগেছে। এরপরে তো আর যখন ম্যাচের মোমেন্টাম ওইভাবে শিফট হয়ে যায় তখন আর কারো কিছু করার থাকে না, ওইটা তখন একটা মেন্টাল গেইন হয়ে যায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.